একবার ভাবুন তো ৩০০ বছরেরও বেশি সময় ধরে একটা সাম্রাজ্য গোটা ভারতীয় উপমহাদেশ শাসন করেছে, যা এই অঞ্চলের ইতিহাসকে একদম আমূল বদলে দিয়েছে। হ্যাঁ, এটাই হলো দিল্লি সালতানাত। চলুন আজ এই অসাধারণ সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। গল্পটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত শব্দ দিয়ে, মামলুক। এটা একটা আরবি শব্দ, যার মানে হলো এমন সৈনিক যার জন্ম দাস পরিবারে। ভাবা যায়? মানে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে এই বিশাল সাম্রাজ্যের ভিত কিন্তু গড়েছিলেন এমন মানুষেরা যারা একসময় দাস ছিলেন। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। কিভাবে এটা সম্ভব? মানে একসময়ের দাস যোদ্ধারা মিলে এমন একটা সাম্রাজ্য বানিয়ে ফেললেন যা ভারতের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিল। চলুন এই ফ্যাসিনেটিং প্রশ্নের উত্তরই খোঁজা যাক। তো গল্পটার একদম শুরুতে যাওয়া যাক। দেখা যাক কিভাবে দাসত্বের শিকল ভেঙে কেউ কেউ সুলতান হয়ে উঠলেন আর জন্ম দিলেন এক বিশাল সাম্রাজ্যের। দিল্লি সালতানাত মানে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে শাসন। আর এই লম্বা সময় কিন্তু একটানা এক বংশ শাসন করেনি। মোট পাঁচটা আলাদা রাজবংশ ক্ষমতায় এসেছে। শুরুটা হয়েছিল মমলুকদের দিয়ে, তারপর একে একে খিলজি, তোঘলক, সৈয়দ আর সব শেষে লোদি বংশ। এই সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা তার নাম কুতুবউদ্দিন আইবেক। মজার ব্যাপার হলো তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির একজন বিশ্বস্ত দাস, কিন্তু নিজের যোগ্যতা আর তেরোমায় দিয়ে তিনি সুলতান হয়েছিলেন। আর মানুষটাকে এতটাই ভালোবাসত তার দানশীলতার জন্য যে তার একটা উপাধিও ছিল, লাখ বক্স, মানে যিনি লক্ষ লক্ষ দান করেন। আর সালতানাতের যে একটা বিশাল ছাপ থেকে যাবে সেটা প্রথম দিন থেকেই বোঝা যাচ্ছিল। আইব্যাক দিল্লিতে কুতুব মিনার বানানোর কাজ শুরু করেন। ভাবুন তো, সেই মিনার আজও দিল্লির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এটাই ছিল একটা সম্পূর্ণ নতুন স্থাপত্য রীতির শুরু, ইন্দো ইসলামিক আর্কিটেকচার। এর পরের ঘটনাটা তো ইতিহাসের পাতায় একটা ব্যতিক্রম। সুলতান ইলতুৎমিশ তার উত্তরাধিকারী হিসেবে বেছে নিলেন তার মেয়েকে, রাজিয়া সুলতানাকে। তিনি ছিলেন দিল্লি সালতানাতের প্রথম এবং একমাত্র নারী শাসক। রাজিয়া কিন্তু সব দিক থেকেই যোগ্য ছিলেন, কিন্তু শুধুমাত্র একজন নারী হওয়ায় সেই সময় তুর্কি আমির ওমরাহারা তাকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। আচ্ছা, মামলুকদের পর এলো খিলজি আর তুগলক বংশ। আর ঠিক এই সময়ই সালতানাত তার ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছেছিল। চলুন সাম্রাজ্যের সেই স্বর্ণযুগের গল্পটা শোনা যাক। আলাউদ্দিন খিলজি নামটা শুনলেই যেন একটা কঠোর আর অসম্ভব উচ্চাকাঙ্ক্ষী শাসকের ছবি ভেসে ওঠে। তার সময় কিন্তু সালতানাতের সীমানা প্রথমবারের মতো দক্ষিণ ভারত ছুঁয়েছিল। শুধু তাই না, সেই সময়ের ত্রাস, মঙ্গলদের একের পর এক আক্রমণও তিনি খুব সফলভাবে আটকে দিয়েছিলেন। ৫০%, মানে 50%। একবার ভাবুন তো, আলাউদ্দিন খিলজি তার বিশাল সেনাবাহিনীকে চালানোর জন্য আর দেশের অর্থনীতিকে মুঠোয় রাখার জন্য কৃষকদের থেকে তাদের ফসলের অর্ধেকটাই কর হিসেবে নিতেন। এটা সেই সময়ের জন্য একটা চরম পদক্ষেপ ছিল, যা সুলতানের হাতে প্রচুর ক্ষমতা এনে দিয়েছিল। খিলজি কিন্তু শুধু কর বাড়িয়েই থামেননি, তিনি পুরো বাজার ব্যবস্থাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। শাহানা-ই-মান্ডি নামে একটা সিস্টেম চালু করেন, যেখানে সরকারি সব জিনিসের দাম ঠিক করে দিত। কেন? উদ্দেশ্যটা পরিষ্কার, যাতে জিনিসপত্রের দাম বেড়ে মানুষের মধ্যে কোনো অসন্তোষ তৈরি না হয় আর বিদ্রোহের কোনো সুযোগই না থাকে। এবার যার কথা বলবো তিনি একজন ভীষণ ইন্টারেস্টিং চরিত্র, মোহাম্মদ বিন তুগলক। একদিকে যেমন ছিলেন অসম্ভব বুদ্ধিমান, তেমনই খামখেয়ালি। তার বড় বড় সব প্ল্যানগুলো প্রায় ডিজাস্টারে পরিণত হতো। মোহাম্মদ বিন তুঘলক ছিলেন যেন বৈপরীত্যে ভরা এক চরিত্র। একদিকে তিনি দর্শন, জ্ঞানবিজ্ঞানের দারুণ পারদর্শী একজন মানুষ, কিন্তু অন্যদিকে তাঁর নেওয়া সিদ্ধান্তগুলোই সাম্রাজ্যের সর্বনাশ ডেকে এনেছিল। তার সবচেয়ে বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত পরিকল্পনা ছিল রাজধানী বদলে ফেলা। তিনি হুট করে ঠিক করলেন রাজধানী দিল্লি থেকে যাবে দৌলতাবাদে।
আর শুধু তাই না, দিল্লির সমস্ত সাধারণ মানুষকে জোর করে প্রায় ১১০০ কিলোমিটার পথ হাঁটে সেখানে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল পানির বিশাল অভাব। শেষমেশ সে ক্লান্ত বিধ্বস্ত মানুষদের আবার হাঁটিয়ে দিল্লিতে ফিরিয়ে আনা হয়। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি ভাবুন। কিন্তু ইতিহাস সাক্ষী, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী হয় না। এবার গল্পের শেষ ভাগে আমরা দেখব কি এমন কারণ ছিল যা এক সময়ের এত শক্তিশালী একটা সাম্রাজ্যকে ধীরে ধীরে ভাঙনের দিকে ঠেলে দিল। সালতানাতের পতনে পেছনে আসলে কোনো একটা কারণ ছিল না, ছিল বেশ কয়েকটা। যেমন ধরুন, খিলজি বা তুগলকের মতো শক্তিশালী সুলতানদের পর যারা এসেছিলেন তারা ছিলেন বেশ দুর্বল। পুরো সিস্টেমটাই ছিল একজন সুলতানের ওপর নির্ভরশীল, আর তার উপর ছিল তৈমুরের মতো বিদেশি শক্তির ভয়ঙ্কর আক্রমণ। এ সব কিছু মিলেই সালতানাতের পতনকে একরকম নিশ্চিত করে দেয়। আর শেষ পেরেকটা পোতা হয় ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের হাতে শেষ সুলতান ইব্রাহিম লোদি পরাজিত হন। আর এই হারের সঙ্গে শেষ হয় দিল্লি সালতানাতে ৩০০ বছরের শাসন। আর শুরু হয় ভারতের আরেক বিখ্যাত অধ্যায়, মুঘল সাম্রাজ্য। কিন্তু রাজনৈতিকভাবে পতন হলেও সালতানাতকে সত্যি শেষ হয়ে গিয়েছিল না, কারণ সালতানাত তার পেছনে এমন কিছু জিনিস রেখে গেছে যা আজও আমাদের সংস্কৃতির অংশ। সালতানাতের সবচেয়ে বড় অবদান যদি কিছু হয়, সেটা হলো একটা কালচারাল ফিউশন বা সাংস্কৃতিক মিশ্রণ। এই সময় দেখুন, একটা নতুন স্থাপত্য রীতি তৈরি হল, ইন্ডো ইসলামিক স্টাইল। ফার্সি ভাষা, তাদের সংস্কৃতি আমাদের সমাজের সঙ্গে মিশে গেল। আজকের যে হিন্দি বা উর্দু ভাষা, তার জন্মও কিন্তু এই সময়েই। এমনকি কাগজ তৈরি বা চরকার মতো নতুন টেকনোলজিগুলো এই সময়েই ভারতে আসে। আরেকটা বিষয় আছে যেটা নিয়ে খুব বেশি কথা হয় না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, জনসংখ্যা বৃদ্ধি। প্রায় ১০০০ বছরের মধ্যে এই প্রথমবার সালতানাতের সময়ে ভারতীয় উপমহাদেশের জনসংখ্যা একটা স্থির গতিতে বাড়তে থাকে। যেমন ধরুন, ১০০০ খ্রিস্টাব্দে যেখানে জনসংখ্যা ছিল ৭.৫ কোটি, সেটা ১৫০০ খ্রিস্টাব্দে গিয়ে দাঁড়ায় ১১ কোটিতে। এটা কিন্তু প্রমাণ করে যে সেই সময়ে কৃষি আর অর্থনীতিতে একটা স্থিতিশীলতা এসেছিল। তো সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা সাম্রাজ্য যার জন্ম হয়েছিল দাসদের হাতে আর শেষ হয়েছিল বিদেশি আক্রমণে, সেই ৩০০ বছরের শাসনকাল কিভাবে আজও দক্ষিণ এশিয়ার প্রায় ২০০ কোটি মানুষের সংস্কৃতি, ভাষা, এমনকি তাদের পরিচয়ের সঙ্গেও এত গভীরভাবে জড়িয়ে আছে? এর উত্তরটা হয়তো আমাদের বারবার ইতিহাসের মধ্যেই খুঁজতে হবে।